আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাকে স্বাগত জানাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এসেছেন আমাদের কাছে। আমাদের সাথে আরো থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা জানাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে বিল ক্লিনটনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ হয়নি। এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল? আপা, আপনার একটু মন্তব্য শুনতে চাই। আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল। চক্রান্তটা শুরু হয়েছিল সে 2022 সাল থেকেই। কিছুতে আমাকে ক্ষমতায় থাকতে দেবে না। আর বাংলাদেশ যখন উন্নত হয়ে গেছে, যারা এই সুদখোর ইউনূসের তো বহুদিনের লালায়িত স্বপ্ন, আর তার মদতদাতা আজকে এটা প্রমাণিত। সেই ইউএসএইডের টাকা আর আমেরিকার মদত, পাকিস্তানি আইএসআইয়ের মদত, জঙ্গি, সন্ত্রাসী, খুনি এরা এবং গ্রেনেড হামলাকারী, বিডিআরে আমাদের সেনা সদস্যদের হত্যাকারী, এরাই হচ্ছে তার শক্তির আধার। তাদেরকে নিয়েই তার পথ চলা, যা আজকে প্রমাণিত সত্য। এবং আমি আরেকটি খবর আপনাদের দিতে চাই। দুর্নীতি দমন কমিশনে ইউনূসের বিরুদ্ধে একটা মামলা হয়েছে। আর শ্রমিকদের অর্থ আত্মসাতের জন্য শ্রমিকদের করা মামলায় শ্রমিক আদালতে ইউনূস কিন্তু সাজাপ্রাপ্ত আসামি। সে কিন্তু একটা কনভিক্টেড আসামি এবং সে চক্রান্ত করে, সন্ত্রাস করে, জঙ্গিবাদকে সহায় করে এবং অপপ্রচার চালিয়ে সে ক্ষমতাটা দখল করেছে। ক্ষমতা দখল করার সাথে সাথে কী করেছে সে? তার আগে থেকেও প্রচেষ্টা ছিল। ইউনূস সেন্টার নামে একটা জায়গা, আপনারা জানেন, গ্রামীণ ব্যাংকের একটা সম্পত্তি 11,000 স্কোয়ার ফিট বিনা পয়সা নিয়ে সেখানে তার ইউনূস সেন্টার। এবং এটা হচ্ছে একেবারে যত রকমের চক্রান্তের জায়গা। ইউনূস ক্ষমতায় যেয়ে কিন্তু নিজে ওই জায়গায় তার যে লোকরা বসা তাদেরকে দিয়ে সারা বাংলাদেশে সার্ভে করার নামে লোক নিয়োগ দিয়েছে। ঢাকা জেলার জন্য 40 জন, আর তাছাড়া সারা বাংলাদেশের জন্য তার 80 থেকে 100 জনের টিম। বিভিন্ন জেলায় জেলায় তাদের দায়িত্ব, যেখানে সিটি কর্পোরেশন বা পৌরসভা আছে সেই জায়গার জন্য বেশি করে লোক নিয়োগ। এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত সে লোক নিয়োগ দিয়েছে, যাদেরকে সে টাকা দেয়। তাদের হাতে মোবাইল ফোন, একদম স্মার্টফোন, তাদের হাতে কম্পিউটার এবং সমগ্র বাংলাদেশের সমস্ত তথ্য দিয়ে তারা পাঠায়। এই তথ্যের যে তথ্যগুলি সে সংগ্রহ করে যাচ্ছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতারা কে বেশি জনপ্রিয়, অতীতে কে জনপ্রিয় ছিল বা এমপি ছিল বা চেয়ারম্যান ছিল বা কি ছিল, বা ভবিষ্যতে কে হবে আর বর্তমানেও কে আছে, এই সমস্ত তথ্যগুলি সংগ্রহ করা। বিত্তশালী সম্প্রদায় কাকে সমর্থন দেয়, আওয়ামী লীগকে দেয় না কাকে দেয়, তাদের তথ্য সংগ্রহ করা। এবং আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কার কোথায় কি অবস্থা, ভোটের কি অবস্থা, এই সমস্ত তথ্য সংগ্রহ করার জন্য তার কিন্তু এজেন্ট নিয়োগ করা আছে। এছাড়া সে যে বিশাল গুন্ডা বাহিনী পালে, 1000 মোটর সাইকেল তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদের হাতে স্মার্টফোন এবং কয়েকটা মাদ্রাসা, কিছু ইউনিভার্সিটি, 35টা কলেজ ইউনিভার্সিটির কিছু ছেলে মেয়েকে সে টাকা দিয়ে পেলে পুষে রাখে এবং তাদেরকে দিয়েই যত অঘটনগুলি ঘটায়। এবং এটা যে তার একটা সেই মানে সূক্ষ্ম পরিকল্পনার ফসল, সেটা সে নিজেই বলে ফেলেছে বিল ক্লিনটনের অনুষ্ঠানে। খুব খুশি মনে হাত বা নাচিয়ে বলল যে এটা এখানে ছাত্র না, জনত না, এটা হচ্ছে তার ম্যাটিকুলাস ডিজাইন করা মাস্টার মাইন্ড দ্বারা এই এমন ঘটনা ঘটিয়েছে যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়ে সে অবৈধভাবে জোর করে ক্ষমতাটা দখল করে নিয়েছে, মানে ডাকাতি করে ক্ষমতা নেওয়া। এবং ক্ষমতা নেওয়ার পরে আওয়ামী লীগের উপরে যত রকমের অত্যাচার, আর এই অত্যাচারে আরও উৎসাহিত হয়ে বিএনপি আর জামাত তো আছেই। কারণ জামাতের কথা হচ্ছে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি, যেখানে জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের মন্ত্রী করেছিল, আর যারা সাজাপ্রাপ্ত আসামি তাদেরও ছেড়ে দিয়েছিল। গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানি ছিল, তাকে আবার ফেরত এনেছিল। তাদের আমরা বিচার করেছি, কাজে সেই প্রতিশোধ দেবে। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদেরকে জিয়াউর রহমান ইন্ডেমনিটি দিয়েছিল, দায় মুক্তি, তাদেরও বিচার করেছি। আজকে আপনারা দেখেন
7ই জুলাই 2024 সালে যে আন্দোলন, কই পুলিশ তো কিছু বলেনি আন্দোলনকারীদেরকে, আমরা তো কিছুই বলিনি, বরং তাদের সাথে আলোচনা করা, তাদের পাশে থাকা। মেয়েরা যখন পথে নেমেছে তাদের নিরাপত্তা, ওই মেয়েরা যখন স্লোগান দেয় শেখ হাসিনা পদত্যাগ, আমি তখন তাদের নিরাপত্তা দেই যে তাদের জন্য কোনো রকম অসুবিধা না হয়। আজকে তাদের অবস্থাটা কি? এখন মেয়েরা ঘর থেকে বেরোতে পারে না। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে, আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না, এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া। এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। সেটাই হচ্ছে সব থেকে দুঃখজনক, যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম, আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালাও পোড়া সব কিছু। ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয়, আজকে মেট্রো রেলে চড়ে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছাতে পারতো, আবার ফিরতে পারতো। সেখানে ছাত্ররা, চাকরিজীবী, সাধারণ মানুষ সবাই তো যেতে পারতো। সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম, মানুষের কষ্ট। আমি তো কষ্ট লাঘব করেছি, কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার দেশের মানুষকে করতে হবে। আমি খালি সকলের সহযোগিতা চাই। আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই, আমি তো আমাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি, শুধু তাদের লেখাপড়া, নিজেরাই চাকরি করছে, নিজেরাই পড়েছে, আমি কতটুকু করতে পেরেছি, কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি। আজকে অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছিলাম। যখন আমরা এক উন্নয়নশীল দেশে মর্যাদা পেলাম, তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলি মানুষের সেবা করবে সেই জায়গাগুলিতেই আঘাত। শিক্ষা প্রতিষ্ঠানে হল ভেঙে দেওয়া। সবচেয়ে দুর্ভাগ্য যে ভিসির বাড়িতে আগুন দেওয়া। এর আগেও একবার ঢাকা ইউনিভার্সিটিতে ভিসির বাড়িতে আগুন দিয়েছিল, আপনাদের মনে আছে? রংপুরে সেখানে আগুন দিয়েছে, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই তাণ্ডব চালিয়েছে। রাজশাহীতে এই তাণ্ডব চালিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলিতে সেশন জট ছিল, আমি সরকার আসার পর থেকে কোনো সেশন জট নাই। লেখাপড়ার মান উন্নত করা, যাতে এখান থেকে পড়ে আবার বিদেশেও পড়তে হবে, সেই ব্যবস্থাও করে দিয়েছি। কিন্তু তারপরেও কোটা সংস্কার আন্দোলন, কোটা তো আমি বাতিলই করে দিয়েছি। আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো, হাইকোর্টের শুনানি হবে, হাইকোর্ট যে রায় দেয় না, তারপরেও এই আন্দোলন হবে। আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারি। আমি সকলে সাহায্য চাই, আর আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় হয়ে পড়ুক। এই হাসপাতালটাই তো আজকে আপনারা দেখেন কত সুন্দরভাবে করে দিয়েছি। কিছু নেই হাসপাতালে, একটা লিফটও ছিল না আমি যখন সরকারে আসি। আর সেই এই হাসপাতালও আমার আব্বা স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করে দিয়েছিলেন। আমি সেটা উন্নতি করেছি বলেই তো আজকে চিকিৎসা দিতে পারছি, নইলে এত রোগীর চিকিৎসা দেওয়া কোনোদিন সম্ভব হতো না। তো আমার কি এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি, আর সেই জায়গাগুলিকে হামলা করতে হবে? কোভিড-19-এর সময় যেখানে আমরা সব থেকে ভালোভাবে মানুষের চিকিৎসা দিতে পেরেছি, সেই কোভিড হাসপাতাল সেখানে আগুন দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনূস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে, বা এটা আপনি আশা করছেন এরকম? এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ, করতে চাই না? তুমি ভাবখানা এমন করছো যেন আমি আপত্তি করছি, আমি কাজ করতে চাই না। আমাকেও যে বললাম জোট বদমাইশ করে রেখেছে,
সেখানে কাজ করার তো কথাই উঠছে না। আমার নাম উঠলেই ওনার রাগ উঠে যায়। আমাকে সুদখোর না বললে ওনার মন তৃপ্ত হয় না। আমাকে চুবিয়ে না ডুবালে, পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না। ঠিক আছে, আমি কি করে বলবো? ওনাকে বলতে তো হবে, ওনাকে যদি কিছু বলতে হয়। পদ্মা নদীর কথাটা যখন উঠলই, পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আছে, যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে, সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশ যাতে ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন। এই ব্যাপারটা নিয়ে কি আপনি একটু কিছু বলবেন, যে এটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ? কি বলবো, এটা বলো, এটা হাস্যকর একটা কথা মুখ থেকে বলে ফেললো চোর ডাকাতের মতো, এটাও আরেকটা বলে ফেললো, এটাই সত্য হয়ে গেল। আমরা যে বারে বারে বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই উঠে না। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর উপরে আমরা একটা সেতু বানাতে পারবো, এটার জন্য আমরা সবাই চাই। কাজে এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই উঠে না। কেন বিরোধিতা করবো? দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি। বলেই চললেন। এখন একজনে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই। উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না। ওনার সব সরকারের যাবতীয় প্রচার যন্ত্র ওনার হাতে। আমার তো আমার গলার যত তীক্ষ্ণ। আপনি তো কথা বলেন না, বললে তো নিশ্চয়ই আপনার সাথে না। একটি প্রশ্ন আসছে যে পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল? মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকেও নিমন্ত্রণ জানানো হবে, বা আপনি মনে আছে কিনা? মনে পড়ে না এরকম করছে। আচ্ছা, আমি একটু যে বিষয়টি নিয়ে আপনি আসলে শুরু করেছিলেন যে আপনার প্রতিষ্ঠান জবরদখল করা নিয়ে, সেই জায়গাটার মধ্যে একটু আসি। আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এরকম: আপনার হাত দিয়ে যখন গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠা হয় তখন এর আয় থেকে আপনি গ্রামীণ ব্যাংকের সদস্যদের জন্য ব্যয় করার কথা বলেছিলেন বা ভেবেছিলেন। আপনি গ্রামীণ ব্যাংক থেকে চলে আসার সময় বা ওই আগে পরে আমরা দেখেছি যে সে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা আসলে ওই একই রকম নাই, বদলানো হয়েছে। তো গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ টেলিকমের এই বেনিফিশিয়ারি থেকে গ্রামীণ ব্যাংকের সদস্যদের আসলে বাদ কেন দেওয়া হয়েছে? মানে এইটার পিছনে কারণ কি? এখন গ্রামীণ টেলিকমের যে লভ্যাংশ তা কোন খাতে আসলে ব্যয় করা হয়, বা মানে যে আয়টা, মুনাফা, সেটি আসলে কিভাবে ব্যয় করা হয়? গ্রামীণ টেলিকম একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান। এটা কোম্পানিজ আইনের সেকশন 28 দ্বারা সৃষ্ট। তার অর্থ হলো যে এটাকে আইনের ভাষায় বলে নন ডিভিডেন্ড কোম্পানি, গ্যারান্টিড বাই লিমিটেড বাই গ্যারান্টি। কাজে এটার কোনো মালিক নাই। কাজে মালিক যেহেতু নাই, এটা তার নিজের নিয়মে যারা গ্যারান্টি দিয়েছে, যারা গ্যারান্টির পরিমাণও খুব সীমিত, লিমিটেড বাই গ্যারান্টি, এটা 1000 টাকা। মানে যদি যত তোলপাড় হয়েও যায় কোম্পানিতে, যোগু পাওনা থেকেও যায় লোকজনের, যারা এটার পরিচালনা পরিষদে আছে তাদের দায়িত্ব হবে 1000 টাকা পর্যন্ত। এর দায়ী থাকবে 1000 টাকা পর্যন্ত, এর বেশি তার দায়িত্ব থাকবে না। কাজে এত সহজ সরল একটা জিনিস। তো সেটাই হলো গ্রামীণ টেলিকম। গ্রামীণ টেলিকম তখন একবার বলেছিল যে তাদেরকে কিছু কিছু সহায়তা দেবে এটা অর্জনের কাছ থেকে। এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত, এটা কারো চাপারও সিদ্ধান্ত না। সেই সিদ্ধান্ত অনুসারে সেই সমস্ত যে পরিমাণ টাকা তারা বলেছিল দেবে, এখানে দিয়ে যাচ্ছে। এই পর্যন্ত 500 কোটি টাকার উপরে দেওয়া হয়েছে এই সহায়তা থেকে। কাজে ওইটা